প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন এই ভিডিওতে। আপনারা সবাই জানেন যে ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক মঞ্চ, বিভিন্ন রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে টানা 2 দিন শাহবাগ এবং যমুনার সামনে অবরোধ এবং বিক্ষোভের প্রেক্ষিতে আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করে একটি পরিপত্র জারি করেছে। সেখানে তারা বলতে চেষ্টা করেছেন যে দল হিসেবে আওয়ামী লীগ যে অপরাধ করেছে, বিগত তিনটা নির্বাচনকে তারা রিগ করেছে, গুম, খুন, হত্যাসহ নানান অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, জুলাইয়ের 2000 তাজা প্রাণ ঝরিয়ে দেওয়ার অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, সেই অভিযোগের বিচার না হওয়া পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। এর মানে এই দাঁড়ায় এখন আওয়ামী লীগ চাইলেই আর বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসতে পারবে না, তাদেরকে হয়তো চোরাগোপ্তা রাজনীতি করেই টিকে থাকতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 5ই আগস্টের আগে জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার একটি পরিপত্র জারি করেছিল, যেটা আসলে কোনো কাজে আসেনি। এখন সাংবাদিক মাসুদ কামাল সহ আরও অনেক ব্যক্তিবর্গ আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞাকে জামাত এবং শিবিরের উপর নিষেধাজ্ঞার সাথে মিলিয়ে দেখার চেষ্টা করছেন। জামাত এবং শিবিরের উপরে আওয়ামী লীগ এমন একটা সময় নিষেধাজ্ঞা দিয়েছে যেই সময়টায় আওয়ামী লীগের প্রশাসন কাজ করতেছিল না, প্রশাসন অলরেডি ধ্বংস হয়ে গেছে, জাস্ট একটা ধাক্কা বাকি ছিল, যেটা 5ই আগস্টে ছাত্র জনতা দিয়েছে। আওয়ামী লীগের সামনে জামাত এবং শিবিরকে 1971 সালের মুক্তিযুদ্ধের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিচার করা এবং তাদেরকে নিষিদ্ধ করার অনেক সুযোগ ছিল, কিন্তু আওয়ামী লীগ সেই সুযোগ গ্রহণ করেনি। তারা জামাত এবং শিবিরকে নিয়ে রাজনীতি করতে চেয়েছে এবং তারা বিগত 15টি বছর ধরে জামাত এবং শিবিরকে রাজনীতির টুল হিসেবে ব্যবহার করেছে। এর মাধ্যমে তারা বিরোধী প্রতিপক্ষকে দমন করে একটি ফেসিবাদ কায়েম করার চেষ্টা করেছিল। বিএনপি যখনই নির্বাচন চাইতো তখনই শেখ হাসিনার একটা বয়ান ছিল, নির্বাচন হলে তো আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাবে এবং জামাত ক্ষমতায় আসবে। অর্থাৎ শেখ হাসিনার মনে হতো যে এদেশের প্রায় 50 ভাগের উপরের মানুষ সম্ভবত জামাত শিবিরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে, এমনটা তিনি আশঙ্কা করতেন। আসলে কি তাই? আসলে তাই নয়। তার এই অভিযোগের মূল কারণ ছিল তিনি গণতন্ত্র দেবেন না, তিনি একটি ফেসিবাদী সরকার ব্যবস্থা চালু রাখবেন, তিনি একটি স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু রাখবেন, যার ফলে বিরোধী গণতান্ত্রিক দলগুলোকে তিনি এই সুযোগ না দিতে এই টুলটাকে তিনি ব্যবহার করেছেন দীর্ঘদিন ধরে। এখন সরকারের একেবারে শেষ সময়ের নিষেধাজ্ঞার সাথে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, সেই ব্যাপারটিকে মিলিয়ে দেখার যে চেষ্টা, সেটা আমি মনে করি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা বা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ধরনের বিচার বা কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ার যে একটা চেষ্টা রয়েছে আমাদের সমাজে, বিশেষ করে প্রো ইন্ডিয়ান, প্রো আমেরিকান একটা সিভিল সোসাইটিতে যে চেষ্টা বিদ্যমান রয়েছে, সেই চেষ্টার একটা প্রতিফলন হতে পারে। এবারে আসি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু চমকপ্রদ কাজ। দর্শকবৃন্দ, আপনাদের মনে থাকার কথা, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে যখন বর্তমান সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হয়েছিলেন, তখন তিনি খালেদ মহিউদ্দিনের একটা শোতে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কি হবে। তখন তিনি তার দার্শনিক ভাবভঙ্গি দিয়ে এটা বলার চেষ্টা করেছিলেন যে আওয়ামী লীগ 1971 সালের পরে জামাত ইস্যুকে যেভাবে ডিল করতে ব্যর্থ হয়েছে, তিনি সেই দায় নিতে চান না। অর্থাৎ তিনি আওয়ামী লীগ যেভাবে জামাতকে নিষিদ্ধ করেছিল 1971 সালের পরে, সেইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না। অর্থাৎ নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার বিরোধী তিনি। তাহলে তার কাছে সলিউশন কি ছিল? তার কাছে সলিউশন ছিল যে আওয়ামী লীগ যারা করে তাদেরকে অন্য একটা পথে নিয়ে যাওয়া, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একটি বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে ভিন্ন রাজনৈতিক পন্থায় প্রবেশ করিয়ে দেওয়া। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের 8 মাস হয়ে গিয়েছে প্রায়, আর কদিন বাদই 1 বছর পূর্তি উদযাপন হবে। এই সময়ের মধ্যেও আওয়ামী লীগকে নিয়ে সরকারের পরিকল্পনার কোনো প্রকাশ আমরা পাই নাই। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে সংশোধন হলো, সেই সংশোধনের প্রথম দিকে দল হিসেবে আওয়ামী লীগকে বিচার করার একটা সুযোগ রাখা হয়েছিল, যেটা আমরা আসিফ নজরুল সাহেবের প্রেস কনফারেন্স সূত্রে আমরা জেনেছিলাম, যেটা পরবর্তীতে যখন অধ্যাদেশ পাশ হয়ে যায় তখন আসিফ নজরুল আবার বলছেন যে আমরা বিচারকে অন্য কিছুর সাথে মিলাতে চাই না। অর্থাৎ অধ্যাদেশে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের সুযোগ রাখা হয়নি, যেটা প্ল্যান করা হয়েছিল ড্রাফটে এটা রাখার জন্য। তাহলে কে বাধা দিয়েছিল? কোন উপদেষ্টা বাধা দিয়েছিল? সম্প্রতি আসিফ নজরুল সাহেব বলেছেন যে উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তগুলো আমরা কালেকটিভলি নিয়ে থাকি, এই সিদ্ধান্তের দায় দায়িত্ব সকল উপদেষ্টা। কোনো এক উপদেষ্টা বাধা দিয়েছেন বলে তিনিই দায় দেবেন, অন্য কেউ দায় নেবেন না, বিষয়টা এমন না। এটা খুব ভালো কথা, দেখতে শুনতে এটা খুবই ভদ্রোচিত কথা। কিন্তু আমার ধারণা
এই বাধাটা দিয়েছিলেন মাহফুজ আলম। কেন বাধা দিয়েছিলেন? কারণ তিনি আওয়ামী লীগকে নিয়ে খেলতে চেয়েছিলেন। যেমনটা শেখ হাসিনা জামাতকে নিয়ে খেলেছে, তেমনটা তিনি আওয়ামী লীগকে নিয়ে খেলতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে এইভাবে আস্তে ধীরে তাদেরকে একটা পুনর্বাসনের আওতায় যদি আমরা এনসিপি বা নতুন একটা দলের মধ্যে নিয়ে আসতে পারি, সেই দলের যদি কর্ণধার আমি হইতে পারি, তাহলে হয়তো আমার রাজনৈতিক আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটতে পারে। দর্শকবৃন্দ, খেয়াল করুন, শাহবাগের এই টানা 2 দিনের আন্দোলনের পরে যখন উপদেষ্টা পরিষদ থেকে সিদ্ধান্ত আসলো যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের একটা ধারা সংযুক্ত করে নতুন করে অধ্যাদেশ জারি করা হবে, তখন মাহফুজ আলম জামাতকে নিয়ে দুটো কথা নামে একটি পোস্ট করেন। সেখানে তিনি জামাতকে পাকিস্তান পন্থার দায়ে অভিযুক্ত করেন। ওকে, ভেরি লেজিটিমেট কথা। জামাত পাকিস্তানপন্থী, জামাতের জন্ম হয়েছে ভারতে, জামাত বাংলাদেশের স্বাধীনতা চায়নি, জামাত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে, সবই সত্য কথা। কিন্তু বিগত 52 বছরে জামাতকে কেন নিষিদ্ধ করা গেল না? বিগত 52 বছরে জামাতকে কেন বিচার করে জামাতকে এই দেশ থেকে অস্তিত্বহীন করে দেওয়া গেল না? এই দায় তো অন্যের দায়, কিন্তু মাহফুজ আলমদের দায় কোথায়? মাহফুজ আলমদের দায় হচ্ছে তিনি যেই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছেন, সেই জুলাই অভ্যুত্থানের একটা মেজর কন্ট্রিবিউশন ছিল জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের। আপনারা খেয়াল করলে দেখবেন, বাংলাদেশের ঢাকা এবং ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয় সমূহের যে সমস্ত সমন্বয় পরিষদ গঠিত হয়েছিল, তার বেশিরভাগই জামাত এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা গঠিত হয়েছিল। অর্থাৎ জুলাইয়ের নেপথ্য শক্তি ছিল জামাত এবং শিবির। জুলাইয়ের যারা নায়ক হয়েছেন তারা সবসময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের আন্দোলন এবং কর্মসূচিকে সফল করেছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। পাশাপাশি অবশ্যই সেখানে সবচেয়ে বড় অবদান ছিল সাধারণ ছাত্র জনতার, যারা কোনো কিছুর দলের না থেকে, কোনো ব্রাকেজের মধ্যে না থেকে, কোনো চাওয়া পাওয়ার হিসাব না করে তারা আন্দোলনে নেমেছিলেন। দর্শকবৃন্দ, জুলাই এবং আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে যে একটা ঐক্যের সুবাতাস বইছিল, হঠাৎ করে যখন সমন্বয়করা বিভিন্ন অফিসে, বিভিন্ন সরকারি দপ্তরে, ব্যবসা বাণিজ্য তদবিরে যখন নিয়োজিত হয়ে যায়, তখন সেই ঐক্যে বাধা পড়ে। রাজনৈতিক দলগুলো থেকে তাদের উপর বাধা আসে, তাদের উপর বিভিন্ন অভিযোগ আসে। এরপরে সেই ঐক্য ভুলুণ্ঠিত হয়ে যায়। কিন্তু এই সকল ধরনের জনগণ, সকল ধরনের রাজনৈতিক মতের নেতাকর্মীরা আবার সবাই আওয়ামী লীগের বিচারের বিষয়ে, আওয়ামী লীগের নিষিদ্ধ করার বিষয়ে একত্রিত হওয়া শুরু করে এবং শাহবাগে তারা একটা টানা 2 থেকে 3 দিনের একটি ডেমনস্ট্রেশন চালিয়ে যায়, যা প্রথম দিকে শুরু হয়েছিল এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর আমন্ত্রণে যমুনার সামনে। তাহলে উপদেষ্টা পরিষদ যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন, ঠিক তারপরেই মাহফুজ আলম কেন জামাতকে নিয়ে কথা বললেন? এটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং বিষয়। তিনি জামাতকে নিয়ে কথা বলেছেন এই জন্য, তিনি জানেন যে তিনি যখন উপদেষ্টা পরিষদ থেকে চলে আসবেন, তখন তার রাজনৈতিক বন্দোবস্ত আর টিকবে না, তার নিজের রাজনীতি টিকবে না। কারণ তার দলে লোক নেই। তার দলে যে সমস্ত লোক আছেন, বা এনসিপি, যদিও তিনি এনসিপির দলের লোক নন, বাট তারপরেও ওই সমমনা দল, বা হচ্ছে তিনি যখন উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন, তখন তিনি হয়তো ওই এনসিপিতেই যোগদান করবেন। সেই এনসিপিতে যারা আছেন তাদের বেশিরভাগই হিসাব করে দেখেন, ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, বেশিরভাগই জামাত এবং শিবিরের নেতাকর্মী। তাদের থেকে দূরত্ব সৃষ্টি করাই কি তার লক্ষ্য? না, এখানে তার 2টা লক্ষ্য হইতে পারে। এক, তিনি হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্রোধের হাত থেকে বাঁচতে চান। তিনি হয়তো বলতে চান, হ্যাঁ, আমি তোমাদের বিরুদ্ধে কথা বলেছি, আমি তোমাদেরকে নিষিদ্ধ করার কথা বলেছি, আমি তোমাদেরকে পতন ঘটিয়েছি, পাশাপাশি তোমরা যেই দাবিটা করেছো যে জামাতকে নিষিদ্ধ করতে হবে, সেই দাবিটাও আমি বলেছি। 2 নম্বর দাবি কি হতে পারে? আমরা সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ওয়ার অন টেরর সম্পর্কে জানি, কিভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন মুসলিম প্রধান দেশগুলোতে অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল, জঙ্গি ট্যাগ দিয়ে, উগ্রপন্থার ট্যাগ দিয়ে বিভিন্নভাবে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল। সেই ওয়ার অন টেররের সহায়তা নিতে মাহফুজ আলম নতুন করে আবার এই ইস্যুটা সামনে এনেছেন। তিনি জানেন আমেরিকার সাথে জামাতের মৌখিক মিল থাকলেও মনের মিল নাই। তিনি যখন উপদেষ্টা পরিষদ থেকে চলে যাবেন, তখন তাকে একটা ব্যাকআপ কান্ট্রি খুঁজে বের করতে হবে, যেই কান্ট্রিতে গিয়ে তিনি বনবাসে জীবন কাটাইতে পারবেন, যেমনটা ফখরুদ্দিন আহমেদ, মঈনুদ্দিন আহমেদরা করছেন। সেই প্রভু কান্ট্রি মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য তিনি হয়তো এই স্ট্যান্ডটা নিয়েছেন যে আমি উগ্রপন্থী ইসলামপন্থী দল জামাত ইসলামের ব্যাপারেও ক্রিটিক্যাল ছিলাম, তো আমি এখন বিপদে আছি, আমাকে এই দেশে আর থাকতে দেওয়া হচ্ছে না, আমার জীবনের উপর থ্রেট আছে, আমি এখন বিদেশে চলে যেতে চাই।
তখন তিনি এই কার্ডটা ইউজ করে আমেরিকায় আশ্রয় নেওয়ার একটা প্ল্যান করে থাকতে পারেন। অতিরিক্তভাবে আরেকটা ইস্যু হইতে পারে যে তিনি হয়তো ভাবছেন যে এনসিপিতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে এসে জামাত বিরোধিতার নাম করে তিনি হয়তো নতুন একটা রাজনৈতিক ফ্রন্টের নেতৃত্ব দিতে চান। তিনি দেখছেন যে এনসিপিতে হাসনাত আবদুল্লাহর একটা স্টেক বেশি হয়ে গিয়েছে, হাসনাত আবদুল্লাহকে এখন সবাই নেতা মানছে, নাহিদ ইসলাম অলরেডি ভ্যানিশ, সার্জিস আলম ভ্যানিশ, আব্দুল হান্নান মাসুদ ভ্যানিশ, হাসনাত আবদুল্লাহ হচ্ছেন একজন ইসলামপন্থী মানুষ, তার কপালে সেজদার দাগ আছে, তিনি সবসময় ইসলামের পক্ষে কথা বলেন, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে একজন দৃঢ়চেতা ব্যক্তি, তিনি ওয়াকার সাহেবকে পর্যন্ত নাস্তানাবুদ করে ছেড়েছেন রাজনীতির মাঠে। হাসনাত আবদুল্লাহকে এখন মানুষ গ্রহণ করা শুরু করেছে, সেই জায়গা থেকে তিনি হয়তো হাসনাত আবদুল্লাহকে সাইড করে দেওয়ার জন্য এই স্ট্যান্ডটা নিয়েছেন। তার সাথে স্ট্যান্ড নিয়েছে আবু বাকের মজুমদার, তার সাথে স্ট্যান্ড নিয়েছে আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অতএব শেষ কথা এটাই, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে সত্য, আওয়ামী লীগ নিয়ে রাজনীতি নিষিদ্ধ হয় নাই। আওয়ামী লীগ নিয়ে এদেশে রাজনীতি চলবে, আওয়ামী লীগ নিয়ে এদেশে রাজনীতি করবে এনসিপি, আওয়ামী লীগ নিয়ে এদেশে রাজনীতি করবে মাহফুজ আলম, আওয়ামী লীগ নিয়ে এদেশে রাজনীতি করবে বিএনপি, আওয়ামী লীগ নিয়ে এদেশে রাজনীতি করবে জামাত। মাঝখান দিয়ে আমি আপনি সাধারণ জনতা যে আন্দোলনে অংশ নিয়েছি, আমরা যে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছি, সেই জনতার বিচারের দরজাটি প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য যত ধরনের আয়োজন জেনে হোক বুঝে হোক মাহফুজ আলমরা করে ফেলেছেন। ইতিহাস একটা খারাপ জিনিস। ইতিহাস কিরকম খারাপ জিনিস? ইতিহাস সবকিছু মনে রাখে। বাংলাদেশের মানুষের একটা কমন রোগ আছে, তারা সবকিছু ভুলে যায়, কিন্তু ইতিহাস মনে রাখে। ইতিহাস সবকিছু লিখে রাখে পাতায়, ইতিহাসের পাতায় সবকিছু লেখা থাকে। আজকে যা ঘটছে আগামী 20 বছর 30 বছর পরে সুন্দরভাবে সুচারুপ রূপে অ্যানালাইসিস করা হবে। তখন জানা যাবে কে ছিল জুলাইয়ের নায়ক, কে ছিল জুলাইয়ের ভিলেন। আমরা যে গত 50 বছর ইতিহাস রচনা করেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, সেটা আসলে ইতিহাস হয় নাই। ইতিহাস ওখান থেকে অল্প কিছু ডকুমেন্ট হয়তো আমরা ইতিহাস হিসেবে নিতে পারবো, ইতিহাসের উৎস হিসেবে নিতে পারবো, কিন্তু ইতিহাস হইতে হইলে যেই টাইমলাইনটা পার হইতে হয় সেটা বাংলাদেশের এখনো হয় নাই। এখন কিছুটা আশা করা যায় যে নিউট্রালি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা যাবে, কিন্তু জুলাইয়ের আন্দোলনের ইতিহাস লেখার জন্য এখনো পারফেক্ট সময় আসে নাই। আগামী 20 বছর পরে যখন আমরা পিছনে ফিরে তাকাবো, তখন দেখব জুলাইকে আপহোল্ড করার জন্য আসিফ নজরুলের কী ভূমিকা ছিল, জুলাইকে প্রতিষ্ঠিত করার জন্য মাহফুজ আলমের কী ভূমিকা ছিল, জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য শিবিরের কী ভূমিকা ছিল, সেগুলো আমরা তখন দেখতে পাবো। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, আবার আসবেন। ইনকিলাব জিন্দাবাদ।